আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা কথা বলবো আমাদের কমিউনিটির পুরনো একটি সংগঠন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নিয়ে। 2014 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এই নির্বাচনে গঠিত কমিটির এবং সাবেক কমিটির দুজন সেক্রেটারি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা চলুন আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই, তারপর আমরা আসবো এই সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনায়। আমাদের সঙ্গে আছেন নবনির্বাচিত কমিটির জেনারেল সেক্রেটারি রুহুল আমিন। রুহুল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন এই সংগঠনের ফরমার সেক্রেটারি নিয়াজুল ইসলাম চৌধুরী। নিয়াজ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আপনাদের সংগঠনের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সংগঠনের যেভাবে বিস্তারিত আপনাদের যে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা কি করেছেন, বিস্তারিত অতীতে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের দর্শকদের সামনে যে সংগঠনগুলো আমাদের কমিউনিটির জন্য কীভাবে আসলে কাজ করছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখলাম যে আপনাদের সম্প্রতি যে 14 সেপ্টেম্বর আপনাদের যে সম্মেলন হয়েছে, সম্মেলনের যে কমিটি হয়েছে, এটার পর আমাদের কাছে ছোট্ট একটা ক্লিপ আছে। ক্লিপ বলতে এটা একটা সংবাদ, এনটিভিতে প্রচারিত একটা সংবাদ আমরা দেখেছি। এই সংবাদটা আমরা আমাদের দর্শকদের দেখাতে চাই, দেখলে আমরা আসবো আলোচনায়। প্রিয় দর্শক, চলুন আমরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মেলন নিয়ে এই এনটিভিতে প্রচারিত একটি সংবাদ ছিল, সেই সংবাদটি দেখে এসে আমরা বিস্তারিত আলোচনা যাব। প্রিয় জন্মস্থান সুনামগঞ্জের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে বুকে লালন করে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীদের সমন্বয়ে গঠিত হয়েছিল সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। প্রতি 2 বছর পরপর সাংগঠনিক ধারাবাহিকতায় নতুন কার্যকরী পরিষদ সংগঠনের দায়িত্বভার গ্রহণ করে থাকেন। রবিবার 14 সেপ্টেম্বর লন্ডনের স্থানীয় অভিজাত তাড়াতাড়ি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সন্ধ্যায় এক আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে দ্বিবার্ষিক সম্মেলন 2025। অনুষ্ঠানটি 2টি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ সানোয়ার হোসেন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সর্দার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান বিনরি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনার আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আরমান আলী, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর ফাইজুর রহমান সহ যুক্তরাজ্য কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথি মণ্ডলীকে ফুলেল শুভেচ্ছায় সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানান যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রহমান, যুগ্ম সম্পাদক আলী আহমদ, সহসভাপতি শিশু মিয়া, ফাইজুল হক। আরও শুভেচ্ছা জানান যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, বদর শামসুদ্দিন প্রমুখ। টেকনোলজি দিয়ে আজকাল আপনার সোলার পাওয়ারে সবকিছু চলতেছে। ওকে, একটা কৃষকের আপনারা যদি একটা সোলার পাম্প দেন যে ইরিগেশন করার জন্য, এর লাইফটারে আপনি অনেক অ্যাডভান্স করে ফেলাইবেন। একটা পাম্প আমি জানি, আমরা দেখছি, আমরাও করি এটা, যে যারা এফোর্ড করতে পারবে না তারা বেচাইন করে তারা এডুকেশনাল কস্ট দিলে তারা আগাইতে পারে। আমি জানি আপনারা এরকম সাহায্য কররা। প্রথম পর্বের সংক্ষিপ্ত সভায় বিগত কার্যকরী পরিষদের বিদায়ী ভাষণ, সংগঠনের আয় ও ব্যয়ের হিসাব ও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমি এই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। প্রিয় সহযোদ্ধাগণ, আপনাদের কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই সংগঠনের চেয়ারম্যান হিসাবে আমি আমাদের সংগঠনের অনুমতি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার এবং আরো অন্যান্য অফিসার যারা আছেন তাদের অনুমতি ক্রমে আমি আমাদের এই কমিটি এখনই ডিসলভ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে দ্বিবার্ষিক সম্মেলন 2025-এর দ্বিতীয় পর্বে ছিল নতুন কমিটি পরিচিতি ও 2025 থেকে 2027 পর্যন্ত সংগঠনের দায়িত্বভার হস্তান্তর পর্ব। এই পর্বের পরিচালনা করেন নির্বাচন কমিশনার নিয়াজুল ইসলাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার সৈয়দ আবুল কাশেম। নির্বাচন করার জন্য নয়, একটা সুন্দর, একটা শক্তিশালী কমিটি দাঁড় করাবার জন্য একজন নমিনেশন দিয়েছেন, আরেকজনও দিয়েছেন, কিন্তু যখন উনি দেখেছেন যে আমার ওই ভাই নমিনেশন দিয়েছে, আরেক ভাই উঠে করে ফেলেছে, উনার প্রতি সম্মান প্রদর্শন করেন।
সংগঠনের সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনার আতাউর রহমান নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি কাইয়ুম মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন সহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের হাতে আগামী দিনের সংগঠনের দায়িত্বভার হস্তান্তর করা হয়। নতুন কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মাস্টার আমির উদ্দিন আহমেদ। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, এই পজিশনটা আমাদের কনস্টিটিউশনে নাই। আমার প্রথম কাজটাই হবে একটা কনস্টিটিউশন সাব কমিটি করে দিয়ে এইটা কনস্টিটিউশনের মধ্যে এড করে দিই। আতিকুর রহমান আতিক ভাই, ফজলুল হক ভাই, তারা কিন্তু অত্যন্ত কষ্ট করেছেন এই সংগঠনের জন্য। তাদেরকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পরিচিতি পর্ব শেষে সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এবং সংগঠনের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দর্শক, আমরা এই নিউজটি দেখলাম সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মেলন নিয়ে যে নিউজটি হয়েছিল, সেই নিউজটি দেখলাম। আমরা এখন যাব বিস্তারিত আলোচনা অতিথিদের সঙ্গে। রুহুল ভাই, আপনাকে অভিনন্দন নবনির্বাচিত সেক্রেটারি হিসাবে। আপনি তো কমিউনিটির মধ্যে পরিচিত মানুষ, ফর্মার কাউন্সিলর ছিলেন। আপনার কাছ থেকে শুনতে যাই, আপনাদের এই নবনির্বাচিত সেক্রেটারি হিসেবে আপনার কমিটমেন্ট কি কি দিয়ে আসলেন? জি, ধন্যবাদ কামাল ভাই। প্রথমে আপনাকে আপনার কলাকৌশলী এবং যারা দেখছেন দেশ বিদেশে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং শুভেচ্ছা। আমার বক্তব্য শুরুতে আমি স্মরণ করতে চাই আমাদের প্রয়াত সাবেক জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফয়জুল হককে, যিনি স্বপ্ন দেখেছিলেন এই সংগঠন নিয়ে, যিনি এই সংগঠনটা প্রথম থেকে শুরু করেছিলেন, অনেক কষ্ট করেছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করি। উনি আমার এলাকার লোক ছিলেন, একজন ব্যারিস্টার ছিলেন উনি, খুবই অ্যাক্টিভ, পরিচিত মুখ ছিলেন টাউন অফিসে। ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি সম্মান জানতে চাই অতীতে যারা সার্ভ করেছেন আমার সংগঠনকে। বিশেষ করে যে লাস্ট যে কমিটি ছিল, আমাদের যে সভাপতি শাহ সানোয়ার হোসেন সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন মাসুক সর্দার, এবং এর আগের কমিটিতে ছিলেন আরমান আলী ভাই সভাপতি ছিলেন, এবং আমার পাশে বসা নিয়াজুল ইসলাম চৌধুরী ছিলেন সাধারণ সম্পাদক। তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আমি ধন্যবাদ দিতে চাই যারা সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত আছেন, সদস্যবৃন্দ, বিশেষ করে নির্বাচন কমিশনার যারা ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জনাব সৈয়দ আবুল কাসেম সাহেব, তারপরে জনাব আতাউর রহমান সাহেব, তারপরে জনাব মাস্টার আমির উদ্দিন সাহেব, তারপরে জনাব আমার পাশে বসা নিয়াজ ভাই কিন্তু কমিশনার ছিলেন, নিয়াজুল ইসলাম চৌধুরী ভাই, তারপরে জনাব আসাদুজ্জামান সাহেব। তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ সবাই যেটা ফিলিংসে যেটা বর্তমানে যে দীর্ঘদিন পরে সুন্দর একটা কমিটি উপহার দিয়েছেন তারা। আর আমি আপনি তো জানেন কামাল ভাই যে একটা সংগঠনের কিন্তু মেরুদণ্ড কিন্তু জেনারেল সেক্রেটারি। তো আমার অনেক এক্সপেকটেশন আমি যেটা ফিল করি বা ওই যে ফিডব্যাক যেটা পাচ্ছি, যে তারা এক্সপেক্ট করছেন যে অনেক কিছু আমি করব বা সংগঠনকে অনেক দূর নিয়ে যাব। আমি দেখেন, আমি তো সুনামগঞ্জের সন্তান, আমার বাড়ি সাতকে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের সাতক থানায়। আমি কিন্তু পরীক্ষিত, আমি যত সংগঠনে আমি কিন্তু ইনভলভ হয়েছি, প্রত্যেকটা সংগঠনকে মোটামুটি একটা পর্যায়ে আমি নিয়ে গিয়েছি। এটা কিন্তু আমার ট্র্যাক রেকর্ড আছে কিন্তু। তো যার কারণে আই ফিল দি এক্সট্রা প্রেশার যে এই সংগঠনকে আরও দূরে গিয়ে নিয়ে যেতে হবে। তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ যে সবার যদি সহযোগিতা পাই, সুনামগঞ্জবাসীর সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আই ওয়ান্ট টু মেক দিস অর্গানাইজেশন ওয়ান অফ দ্য টপ অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি ইনশাআল্লাহ। এটা কিন্তু আমার উইদাউট এ ডাউট। আপনি দেখবেন মিডিয়াতে ফলো করবেন, একটার পর একটা কিন্তু অ্যাক্টিভিটিস হচ্ছে, কিন্তু এটা হয়তো এর আগে কখনো হয়নি আর কি। যেটা এটা কিন্তু আমি প্রুভ করার চেষ্টা করবো। আই ওয়ান্ট টু, বিকজ আই লাভ serving my community. I'm a very proud person who hails from সুনামগঞ্জ। আপনাদের নবনির্বাচিত প্রেসিডেন্টও তো খুব পরিচিত মানুষ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কমিউনিটির
ওয়েল নন মানুষ। জি জি জি, আমি আসছি প্রেসিডেন্টের কাছে। সো বেসিক্যালি আমরা মানে যেটা করার দরকার একটা মানে সামাজিক সংগঠন, এগুলো আমি কিন্তু করব। আর আমরা অতীতে যেটা মানে করেছি, আমরা রেগুলার কিন্তু যে বৃত্তি দিয়েছি, তারপরে আমরা এটাতে আসবো। আমি এই নিয়াজুল ইসলাম চৌধুরী ভাই, আপনি যে জাস্ট ফরমার সদ্য সাবেক সেক্রেটারি, গত টার্মটি কেমন ছিল আপনাদের কাছে? ধন্যবাদ কামাল ভাই, ধন্যবাদ আপনাদের টিভির ক্যামেরার পিছনে যে কলা কৌশলীরা যারা কাজ করতেছেন আজকের এই অনুষ্ঠানের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেকে আপনার স্টুডিও আমন্ত্রণ জানানোর জন্য সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে লাস্ট সেক্রেটারি ছিলাম না, ফরমার সেক্রেটারি, এর আগের কমিটিতে ছিলাম। তো সংগঠনটা শুরু হয়েছিল, আপনি শুরুতেই বলছেন 2014-এ। এটার একটা প্রেক্ষাপট ছিল। আমরা যখন এখানে ছিলাম, সুনামগঞ্জে লন্ডনে ব্রিটেনে আসার পরে আমরা সুনামগঞ্জবাসীকে একত্রিত করার জন্য কোনো একটা প্ল্যাটফর্ম আমরা পাচ্ছিলাম না। একটা সংগঠন সুনামগঞ্জ ছিল বা সবাই এটার সাথে সম্পৃক্ত হতে পারছিল না, কারণ সুনামগঞ্জে প্রচুর মানুষ আছে ব্রিটেনে, হয়তো একটা সংগঠনের সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছিল না। তারই প্রেক্ষিতে 2014 সালে কিছু লোক একত্রিত হয়েছিল সুনামগঞ্জের কে নিয়ে যারা ভাবেন, যারা চিন্তা করেন, ওই ধরনের কিছু লোক একত্রিত হয়ে ওরা চিন্তা করেছিলেন যে আমাদের একটা প্ল্যাটফর্ম করা দরকার। প্ল্যাটফর্ম করার দরকার বলতে আমরা যারা ব্রিটেনে আছি, আমরা যাতে সুনামগঞ্জবাসী একত্রিত হতে পারি, একত্রে বসতে পারি। সেই প্রেক্ষিতেই 2014-তে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে নতুন একটা সংগঠনের আত্মপ্রকাশ পায়। আমি আলহামদুলিল্লাহ সংগঠনের শুরু থেকেই ছিলাম, প্রথম আহ্বায়ক কমিটি থেকে, এবং প্রথম যে কমিটিটা করার জন্য 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, আমি তাদের একজন ছিলাম। সেই ধারাবাহিকতায় সংগঠনের প্রত্যেকটা, এটা সংগঠনের একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশের অনেক সংগঠনই আছে, সামাজিক সংগঠন, অনেকেরই দেখেন 2 বছর পর পর যে একটা সম্মেলন হওয়ার কথা ছিল, অনেকেই হয় না। এবং 2 বছর পর যে সম্মেলন হয় না বিধায়ী সুনামগঞ্জের আরেকটা সংগঠন থাকা সত্ত্বেও এটার জন্ম হয়েছিল। সেটা 10 বছর হয়েছিল, সেটার কোনো সম্মেলন সুনামগঞ্জবাসী দেখে না। আসলে আমরা ওই সংগঠন নিয়ে এখানে কথা বলতেছি না, আমরা হ্যাঁ না ঠিক আছে, আপনি বলেন যেটা বলছিলেন আপনি, যে আপনাদের প্রতিষ্ঠার এই প্রেক্ষাপট বলতে গিয়ে আপনি বলছেন সেটা। আমি ওইটাতে আসবো, যে আমার একটা প্রশ্ন ছিল যে আসলে কিভাবে আপনাদের এই সংগঠনটা প্রতিষ্ঠিত হলো 2014 সালে, যারা আপনি ইতিমধ্যে আপনি বলে গেছেন। আমরা প্রত্যেক 2 বছর পর পর একদম যখনই এবার 14 তারিখে সম্মেলন হয়েছে সেপ্টেম্বরের, ঠিক 2 বছর পরে 14 তারিখের আগেই আমাদের সম্মেলন হবে। কারণ এই সংগঠন চায় প্রতি বছর নতুন নতুন নেতৃত্ব আসুক, মানে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 বছর পর নির্বাচন প্রতিষ্ঠিত হয়। আর কিছু লোকের নাম আমি না বললেই হয়, যাদের অবদান এই সংগঠনে আছে, আজ পর্যন্ত আছে। আমার সেক্রেটারি হিসেবে বলে গেছেন মরহুম ব্যারিস্টার ফজলুল হক সাহেব, ওনার অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনটা দাঁড় হয়েছিল। এই সংগঠন প্রতিষ্ঠা করতে গিয়ে উনি বলেছিলেন, আমাদের কমিশনার যারা ছিলেন সৈয়দ আবুল কাসেম সহ বর্তমান যে সভাপতি হাবিবুর রহমান সাহেব, ডক্টর রওয়াবুদ্দিন সাহেব, ওদের মতো প্রচুর মানুষের এখানে অবদান রয়েছে। ওদের অবদান এখন পর্যন্ত আছে। আমরা সংগঠনের, আপনি একবার হয়তো জানেন কিনা, আমরা আমাদের সংগঠনের একটা হুমকির মুখে পড়েছিল, আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, ওরা অনেক সাপোর্ট করেছেন, এবং আপনাদের সাংবাদিক সমাজও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। এই জন্য সাংবাদিক সমাজকেও আপনাদের সংগঠনের মানে সদস্য সংখ্যা কত এখন? সদস্য সংখ্যা প্রায় 300-র মতো আছে বর্তমানে। জি, মানে সদস্য হতে কি কি লাগে? কিছু লাগে না? সদস্য হতে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া বলতে, সদস্য হইতে হলে আমাদেরকে সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে, সুনামগঞ্জের যে কোনো থানার, এবং এই দেশে লিগ্যাল রাইট থাকতে হবে, এবং একটা সদস্য ফি দিতে হবে। সদস্য ফি কত হওয়া যায়? সদস্য ফি 20 পাউন্ড, মানে এটা 2 বছরের জন্য না? 2 বছরের জন্য। আর বয়স হতে হবে 18, মানে সর্বোচ্চ 18 বছর হতে হবে।
সুনামগঞ্জ জেলায় তো প্রায় প্রায় বলতে কি 12টা উপজেলা আছে। 12টা উপজেলার প্রচুর মানুষ ইউকেতে আছেন, সেই হিসেবে আপনাদের সদস্য সংখ্যা একদম কম না? মাত্র 300? না ঠিক আছে, এটা আমরা উই ক্যান ইমপ্রুভ অন দ্যাট। আপনি যেটা বলছেন, ইউকেতে কিন্তু বিশাল একটা জনসমাজ রয়েছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের। আর সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট যদিও 12টা উপজেলা, কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ 4টা উপজেলা থেকে বেশিরভাগ মানুষ এইখানে বসবাস করছেন। সাতক, জগন্নাথপুর, শান্তিগঞ্জ যেটা আগে দক্ষিণ সুনামগঞ্জ ছিল, এবং দিরাই, এই 4টা উপজেলা। তারপরে তাহিরপুরের কয়েকজন কিছু লোক আছেন, দোয়ারারও কিছু লোক এখানে আছেন। মোটামুটি সব উপজেলা মানুষই আছেন, সংখ্যায় কম আকিল, বাট এই 4টা মানে উপজেলা বেশি আকিল। তো ঠিক আছে, আপনি রাইটলি আইডেন্টিফাই করেছেন। আমরা কিন্তু ইনশাল্লাহ একটা ড্রাইভ দেবো ইনশাল্লাহ। আমার যেটা একটা টার্গেট, যে এইবার কিন্তু একটা মেম্বারশিপ ড্রাইভ দিব, এইটাকে হয়তো ডাবল করার চেষ্টা করবো আগে। তো এই এখন যে আপনাদের কমিটি আছে, এই কমিটি কি সব উপজেলার প্রতিনিধি আছেন? না, শুধু সব উপজেলার প্রতিনিধি আনফরচুনেটলি নাই। সব উপজেলার লোকজন অনেকেই আছেন, সংখ্যায় কম হলেও অনেকে আবার ব্যস্ততার জন্য কমিটিতে সময় দিতে পারবেন না বলে আসতে পারেন। এটা একটা ভালো জিনিস। তো যেটা আপনি বলছিলেন যে আপনাদের কমিটির বা সংগঠনের যে মানে কার্যক্রম, আপনাদের কি ধরনের অ্যাক্টিভিটিস আপনারা করেন? জি, তো আমরা তো সাধারণত যেহেতু একটা ওয়েলফেয়ার একটা অর্গানাইজেশন, মানে আমরা মানে বেসিক্যালি দিস ইজ এইম যেটা ছিল যে এইটা একটা হাব থাকবে সুনামগঞ্জবাসীর জন্য। যুক্তরাজ্যে যে কোনো ধরনের যদি সমস্যা থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আমি বলছি, যোগাযোগ করলে মানে মানে একটা সাইন পোস্টিং থেকে শুরু করে যে কোনো ধরনের সাহায্য আমরা করে থাকি, কিন্তু ওয়েলফেয়ার মানে রিলেটেড। বাংলাদেশে যেটা আমরা করি, ওই যে বৃত্তি, এগুলো অতীতে হয়েছে, বৃত্তি, টিউবওয়েল দেওয়া, তারপরে ওই যে যখন বন্যা টন্যা হয়, দুর্যোগ হয়, ওই সময় আমরা কিন্তু সাহায্য করে থাকি। বাংলাদেশে অতীতে হয়েছে এইটা। এবং এইখানেও কিন্তু বিভিন্ন সময় আমরা সুনামগঞ্জবাসীকে যারা হাইলাইটেড আইকনিক পার্সন, তাদেরকে কিন্তু আমরা অ্যাওয়ার্ডও দিয়েছি এখানে। তো এইগুলো আমরা করি সাধারণত। আর আমি চাইবো যে আগামীতে সবাইকে নিয়ে রেগুলার একটা অ্যাডভাইস ইনফরমেশন একটা সেশন করতে রেগুলার, যাতে এখানে একটা মানে সুনামগঞ্জবাসী এখানে আসতে পারে সাহায্যের জন্য। আর আমি তো আমার একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু অ্যাডভাইসের ব্যাকগ্রাউন্ড, কনসালটেন্সির ব্যাকগ্রাউন্ড, এইটা কিন্তু আমি কাজে লাগাতে পারবো এইখানে। যে কোনো ধরনের মানে ওয়েলফেয়ার রিলেটেড। জি, ফ্রি অ্যাডভাইস। তো আপনারা দুজনেই তো শুরু থেকেই এই সংগঠনের সাথে সম্পৃক্ত। তো মানে আপনাদের সংগঠনের মোটামুটি তো পুরনো সংগঠন, প্রায় 10-11 বছর উপরে হয়ে গেছে। তো এই সংগঠনের মানে স্থায়ী কোনো প্রজেক্ট আছে কিনা যেটা দিয়ে আপনারা সবসময় মানে, এগুলা তো বললেন যে ওয়ান অফ আপনার এই শিক্ষাবৃত্তি একটা আছে, তারপরে বিপদ আপদে পড়লে আপনারা এই যে টিউবওয়েল দিলেন, এগুলো এর বাইরে আপনাদের মানে স্থায়ী কোনো প্রজেক্ট বা কোনো কাজ আপনারা করেন কিনা বাংলাদেশকে নিয়ে বা এদেশের ইয়াংদেরকে নিয়ে? সরি ইফ আই ক্যান, আমি শুরু করি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা স্থায়ী মানে যেহেতু 11 বছর হয়েছে, আর সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে দেখেন 4টা জেলা রয়েছে বাংলাদেশে। তো জেলায় অর্গানাইজেশন করা কিন্তু সহজ না, মানে একটা উপজেলা সংগঠন মানে ধরে রাখা কিন্তু খুবই টাফ। তো আমরা কিন্তু এইটা কিন্তু করেছি, মানে সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা, 4টা জেলা হয়তো সিলেট বিভাগ হয়। তো এখানে একটা জেলা সংগঠন করা বিশাল একটা ব্যাপার। তো এখানে আমরা করতে মানে সক্ষম হয়েছি আমি মনে করি। এটা কিন্তু মানে খুবই একটা ভিন্ন জিনিস আপনি যদি চিন্তা করেন। তো আমার যেটা প্ল্যান, আমি আমার সভাপতি হাবিবুর রহমান ভাই, তারপর কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান কাইম মিয়া সাহেবকে নিয়ে আমি যেটা চাইবো, বা পুরো ইসিকে নিয়ে, যে আমরা কিছু আগামীতে পার্মানেন্ট প্রজেক্ট করতে আগে এইখানে যেমন একটা অ্যাডভাইস ইনফরমেশন একটা পার্মানেন্ট একটা সার্ভিস, এটা মানে প্রতিষ্ঠিত করতে আমি চাইবো, তাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ। আর এইখানে হয়তো আগামীতে হয়তো কোনো ধরনের একটা পার্মানেন্ট একটা অফিস এখন কি অফিস নাই? না, বর্তমানে কোনো পার্মানেন্ট কোনো অফিস নাই। একটা পার্মানেন্ট অফিস আমি করতে চাইবো, কারণ একটা বিশাল একটা সংগঠন, এটা রেজিস্টার্ড সংগঠন। আর এখানে কিন্তু সুনামগঞ্জের মানে অনেক মানে মানে ওই যে ক্রিম মানে রয়েছেন, ক্রিমরা মানে আমরা ওই দিকে যাবো আমরা। তো এটা হলো আপনার প্ল্যান, আপনি করবেন ভবিষ্যতে। বাট আমি যেটা দেখলাম যে মানে আপনারা তো 10 বছর ধরে আপনারা কাজ করে আছেন সংগঠনের জন্য। আপনি তো 2বার সেক্রেটারি ছিলেন। একবার ছিলেন সেক্রেটারি, বা সংগঠনের দায়িত্বে তো মানে শীর্ষ পর্যায়ে ছিলেন আপনারা। মানে আপনাদের অতীতে এমন কি কাজ আছে যেগুলো দেখে আপনারা দেখাতে পারেন যে আমরা এই কাজটা করেছি, বা একদম মানে উদাহরণ দেওয়ার মতো, দৃষ্টান্ত স্থাপনের মতো? আমরা অতীতের যে কাজগুলোর মধ্যে আমাদের ওই যে
বাংলাদেশের যে গরিব যে শিক্ষার্থী আছে তাদেরকে আমরা 5 জন না 6 জন, আমি ভুলে গেছি। এটা আমাদের ব্যারিস্টার ফজলুল হক, মরহুম ফজলুল হক সাহেবের একটা প্ল্যান ছিল এবং আমরা এটা কন্টিনিউ করে গেছি। ওরা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা ব্যাকআপ দেওয়ার। আচ্ছা, তো ওইটা 5 জন না 6 জনের আমরা করতে পেরেছি। আর শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক অসহায় মানুষদেরকে চিকিৎসার চেষ্টা করছি। আপনি যেটা বলছেন পার্মানেন্ট প্ল্যান আছে কিনা, আমাদের একটা পার্মানেন্ট প্ল্যান ছিল এবং এটা আছে, এটা আশা করি ওনারা ক্যারি অন করবে। পার্মানেন্ট কাজে একটা ফান্ডের দরকার, তা আমাদের একটা ট্রাস্টি ফান্ড করার চিন্তা ভাবনা ছিল যে একটা ট্রাস্ট করলে পরে ট্রাস্টি যখন হবে তখন একটা পার্মানেন্ট ফান্ড হয়, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের ছিল। তখন আমরা সময় আর পারি নাই, আর এরপরে ওনারা আসছেন, ইনশাল্লাহ এটা ক্যারি অন করে যাবেন আর কি। মানে একটা আছে আপাতত কোনো মানে ট্রাস্টি নাই, ট্রাস্টি ফান্ড আমাদের ফান্ড আছে। তো ফান্ড আপনারা কিভাবে রেজ যেটা করেন? সেটা আমাদের এখানে মানে জি এই ফান্ড আপনারা কিভাবে রেজ করেন? এর কাছ থেকে মেম্বারসদের কাছ থেকে এটা আসে, মেম্বারশিপ থেকে আসে, নমিনেশন ফি থেকে। এরপরেও আমরা যখন মিটিং মাটাং করি, কোনো প্রোগ্রাম করি, অন টপ আমাদের সুনামগঞ্জে যারা ব্যবসায়ী লাগা আছে এটা ওয়ান টাইম আমরা ওদের কাছে যাই। আর সুনামগঞ্জের ব্যবসায়ীরা অনেক হাম্বল, আমরা যখনই যাই আমরা গর্জিয়াস কিছু প্রোগ্রাম করেছি, ওনারা সহযোগিতা করে। সুনামগঞ্জের মানুষ সবসময় হাম্বল। থ্যাংক ইউ। সবচেয়ে আপ্যায়ন প্রিয় যেটা বলা হয় না সারা বাংলাদেশে আমি দেখি, মানে ঢাকাতে গেলে তারা বলে যে সুনামগঞ্জের মানুষ সবচেয়ে বেশি আপ্যায়ন প্রিয়। এটা আমি আই ফিল প্রাউড সত্যিকার। আমি যেটা কামাল ভাই বলতে চাই যে আসলে ইনশাল্লাহ মানে সবাইকে নিয়ে সবাই সহযোগিতা থাকলে বেশ কিছু পার্মানেন্ট প্ল্যান আমি মানে করছি বর্তমানে। একটা অফিস করতে হবে, সার্ভিস রেগুলার রাখতে হবে, ওয়েলফেয়ার ভিত্তিক সার্ভিস এখন। তারপরে মনে করেন বাংলাদেশেও একটা হয়তো পার্মানেন্ট একটা অফিস যদি করা যায় তাইলে একটা লেগেসি থাকবে, জেলা অফিস সুনামগঞ্জ শহরে আগে। এইটা আমি প্রস্তাব করবো ইনশাল্লাহ আগামীতে আমার কমিটিতে। আর ফান্ডিং যেটা মানে সাবেক প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার বলেছিলেন যে দিনের শেষ এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট দ্য ইকোনমি, মানে ফাইন্যান্স। তো ফাইন্যান্স এইটা কিন্তু মানে আমার কিন্তু চিন্তা আছে, আপনি যেহেতু মানে প্রশ্ন করেছেন, উই নিড টু ফাইন্ড ওয়েজ, মানে রেগুলার একটা কন্ট্রিবিউশন মানে যাতে মেম্বাররা করে, এইটা মানে এইটা তো একটা থাকতে হবে। আর দ্বিতীয়ত হলো মানে স্পন্সর, আমাদের সুনামগঞ্জের বড় বড় ব্যবসায়ী এখানে রয়েছেন, মানে টাউনসে বলেন তথা লন্ডন যুক্তরাজ্যে বড় বড় ব্যবসায়ীরা আছেন, তাদের কাছে আমরা যাব ইনশাল্লাহ, তাদেরকে স্পন্সর করার জন্য, সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাবো আকিল। আর আশা করি তারা সাড়া দেবেন। আর আমি বিশ্বাস করি যে আমরা মানে ইনশাল্লাহ 2 বছর পরে অনেক কিছু মানে আপনি দেখতে পারবেন। 2 বছর পরে যদি আপনি ডাকেন আমাদেরকে, দেখবেন অনেক কিছু আমরা অ্যাচিভ করেছি, এর মধ্যে অনেক কিছু অ্যাচিভ আমরা আশা করি সেটা হবে ইনশাল্লাহ। এটা আর এদেশে এই একটা বিষয় আছে যেটা হলো, যেহেতু আপনারা ডিস্ট্রিক্ট নিয়ে মানে কাজ করতেছেন, 12টা উপজেলার প্রতিনিধিত্ব করতেছেন, মানে বাংলাদেশের যে সমস্যা হয়, প্রবাসীরা যে গিয়ে ওখানে যে বিপদে পড়েন, বিশেষ করে আমাদের যে জমি জমা দখলের যে বিষয়টি আছে, প্রবাসীদের হয়রানির বিষয়টি আছে, এদের যেটা আপনি বললেন যে আপনি একটা অফিস করবেন, ওয়েলফেয়ার অফিস এদেশে বাংলাদেশে, মানে অতীতে কি আপনারা এ ধরনের সার্ভিস দিয়েছেন যারা যাদের বাড়ি দখল হয়ে গেছে অথবা যারা দেশে গিয়ে বিপদে পড়ে গেছেন, হ্যাঁ, হয়রানির শিকার হয়েছেন, এ ধরনের কোনো সার্ভিস আপনাদের হয়তো ফিউচার প্ল্যান আছে কিনা বা অতীতে কিছু দিয়েছেন কিনা? অতীতে আসলে অনেস্টলি বলতে গেলে আমাদের এরকম কোনো সমস্যা ফেস করতে হয় নাই, বা এরকম কোনো কেস আমাদেরকে আসে নাই, হয়তো জানে না। বা আমরা অতীতে যেটা আমরা আরেকটা কাজ করেছি, আমরা মনে করেন আমাদের যে সুনামগঞ্জে এখানে যে মেডিকেল কলেজ হইতেছে, ইউনিভার্সিটি হইতেছে, কৃষি হইতেছে, এইগুলো যখন হওয়ার আগে আমরা রেগুলার ভিত্তিতে বাংলাদেশ হাই কমিশনে আমরা একটা পিটিশন দিতাম। আমরা বাংলাদেশ হাই কমিশনে যে দেখা করছি, হাই কমিশনের সঙ্গে দেখা করে নাই, যে তার প্রতিনিধি দেখা করছে, মিটিং করেছি, আমরা স্মারকলিপি পেশ করে দিয়েছি, মানে একটা প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং মান্নান সাহেব তখন আসছিলেন, তখন তার প্রতিমন্ত্রী ছিলেন আমরা যখন প্রথম সম্মেলন করি। ওনার কাছে আমাদের দাবি ছিল এইগুলি, ওনার দাবির সাথে সাথে আমরা এখানকার হাই কমিশনে করেছি, আবেদন করেছি। আবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের ব্যারিস্টার ফজলুর রহমান সাহেব অনেক দক্ষ একজন মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনি আবার সিসি করেছেন এইগুলিকে। তো
তো আমি মনে করছি আমরা কাজ না করলেও প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করেছেন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতিকে ফিরে সেই প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে আসবো। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নিয়ে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতিকে ফিরে এসে আবার এই সংগঠনের অন্যান্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিতে ফিরলাম। আমরা আলোচনা করছি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বিভিন্ন কার্যক্রম নিয়ে, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে। আমাদের সঙ্গে এই সংগঠনের বর্তমান এবং সাবেক দুজন সেক্রেটারি উপস্থিত আছেন। আমরা ওনাদের সঙ্গে আলোচনা আছি। আমরা রুল ভাই, আমরা বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটিতে আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই আপনার জমি দখল এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে আমাদের প্রবাসীদের মধ্যে, যেটা হয়তো আপনাদের কাছে এই ধরনের কেস আসে নাই হয়তো, মানে আসে নাই এমন না যে এ ধরনের কিছু ঘটনা ঘটে নাই, হয়তো মানে প্রবাসীরা জানেন না যে এই ধরনের এই সংগঠন যে এই ধরনের সার্ভিস দেয় বা একটা আস্থার জায়গা তো তৈরি করতে হয়। সেটাই। হ্যাঁ, এ ধরনের আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? যে জি, অবশ্যই আছে, কারণ যেহেতু এইটা কিন্তু ওয়েলফেয়ারের ভেতরে পড়ে, কিন্তু ইনশাল্লাহ যখন আমরা অফিস করবো, এই অফিসের ভেতরে কিন্তু এই ধরনের সার্ভিস থাকবে। আর আমরা যেহেতু প্রবাসী সংগঠন, এটা তো অবশ্যই থাকতে হবে। এটা আমরা মানে একটা মানে ল ফার্মের সাথে আমরা হয়তো একটা নেগোসিয়েশন করে একটা পার্টনারশিপ করবো ইনশাল্লাহ। পার্টনারশিপ করে তাদেরকে সার্ভিস প্রোভাইড করবো। কারণ ভূমি দখল কিন্তু বিশাল একটা মানে ভূমি দখল অনেক কিছু আছে। জি, অনেক বড়। আমাদের যেহেতু বললাম না, মানে অনেক বড় একটা কমিউনিটি রয়েছেন এখানে, অনেকের সমস্যা হয়ে থাকে। তো আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি। আমি যেটা করেছি মানে সাইন পোস্টিং করেছি বা লয়ার আমার পরিচিত আছে, তাদের কাছে আমি রিফার করেছি। তো আমরা এইটা অফিসটা করার পরে ইনশাল্লাহ অফিস থেকে সার্ভিসটা পাবেন ইনশাল্লাহ। অফিস কবে নাগাদ হতে পারে বলে আপনার? এইটা ইনশাল্লাহ প্ল্যান আছে যে এই মেয়াদের ভেতরেই। জি, এই মেয়াদের। কিন্তু সার্ভিসটা তো পাবে লোকজন, যদি এই ধরনের বিপদে পড়ে তারা মানে আস্থা নিয়ে আপনাদের কাছে আসতে পারে তারা। জি, শুধু এই বিষয় না, এয়ারপোর্টেও যদি কোনো সমস্যা থাকে এয়ারপোর্ট ভিত্তিক, তারা আমি মানে তারও কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের সাথে, কারণ আপনি জানেন যে সিলেট ঢাকা এয়ারপোর্টেও কিন্তু অনেক মানুষ হয়রানির শিকার হয়ে থাকেন কিন্তু। আর যে দুইজন মানুষ কিন্তু মারা গিয়েছেন অতীতে ঢাকায়, ওরা কিন্তু আমাদের সুনামগঞ্জেরই ছিলেন। তো যার কারণে মানে এই সার্ভিসটা আমরা মানে প্রোভাইড করবো আর কি, যে কোনো ধরনের হয়রানির যদি শিকার হন। ধরেন বাংলাদেশেরটা আপনারা করবেন, এই দেশে ধরেন আপনার সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, সুনামগঞ্জ, আমি আগে বললাম যে আপনার সুনামগঞ্জে 12টা উপজেলার প্রতিনিধিত্ব করেন, আপনি শতকের মানুষ। এদেশে তো আপনাদের এই যে আলতাওয়ালি মারা গেলেন, আলতাওয়ালি বাড়ি তো আমার অত্র এলাকার সাতক থানা। জি, এদেশে আপনারা এই ধরনের কোনো ক্যাম্পেইন করেন কিনা যে আপনার বর্ণবাদ বিরোধী বা? জি, এটা অতীতে হয়নি, কিন্তু এইবার ইনশাল্লাহ হবে। এইবার সবাইকে নিয়ে, সভাপতি কোষাধ্যক্ষকে নিয়ে, সব টিমকে নিয়ে ইনশাল্লাহ বর্ণবাদ বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত হব ইনশাল্লাহ। আপনি দেখবেন আগামীতে। আলতাওয়ালির পরিবারের সঙ্গে আপনাদের সংগঠনের কোনো যোগাযোগ আছে? বর্তমানে আমার জানা মতন নেই, জানি করেন নাই না। তবে হ্যাঁ, আমরা এইগুলো তো মানে সম্পৃক্ত থাকতে হবে, কারণ আমাদের মানে বর্ণবাদ কিন্তু একটা ক্রুশাল একটা ইস্যু এখানে বর্ণবাদ। বর্তমানে আপনি তো দেখছেন এই দেশে কিন্তু ওই যে ইডিএল তারা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই দেশে আপনার সুনামগঞ্জ আসলে বাংলাদেশের বিখ্যাত একটা জেলার নাম, পরিচিত জেলার নাম। আপনার হাওরের দেশ, বাউলের দেশ, হ্যাঁ, মাছের দেশ, বুদ্ধিজীবীর দেশ, রাজনীতিকের দেশ। হ্যাঁ, সুনামগঞ্জের আপনার বিখ্যাত হাওর, ঠাঙ্গুয়ার হাওর, তারপরে হলো আপনার দেখার হাওর, হ্যাঁ, নলুয়ার হাওর,
তারপরে হলো আপনার যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম যদি বলা যায়, হ্যাঁ, আব্দুল সামাদ আজ, বরুণ রায়, সঞ্জী সেনগুপ্ত, হুমায়ুন চৌধুরী, আপনি যদি বুদ্ধিজীবীতে আসেন দেয়ান মাহমুদ আজরাফ, হ্যাঁ, তারপরে এদেশে সুহাসিনী দাস, মানে অসংখ্য বিখ্যাত লোকদের দেশে বিদেশে, এদেশেও মানে বিদেশেও আছেন সুনামগঞ্জের মানুষ। আনোয়ার চৌধুরী সুনামগঞ্জের, এমপি আফসানা সুনামগঞ্জের, হ্যাঁ, আরো হয়তো আছেন আমরা এই যে এত দেশে বিদেশে সুনামগঞ্জ জেলার এত বিখ্যাত মানুষগুলো আছেন, তাদের সম্পর্কে তাদেরকে আপনাদের যে নতুন প্রজন্ম যারা আছে তাদের সামনে এদেরকে তুলে ধরার কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? হ্যাঁ, আমার অবশ্য আমি চিন্তা করছি, যেটা আমি প্রস্তাব করব কমিটিকে, যে আমরা হয়তো একটা ডকুমেন্টারি করবো আগামীতে। আমার এই ডকুমেন্টারিটা আমরা আমাদের ওয়েবসাইটে থাকবে, আমাদের ফেসবুকে থাকবে, বর্তমানে নেই, তবে এটা করব, শিগগিরই করব। ফেসবুক পেজ আছে কিন্তু, এটাতে আমি রাখবো। এবং এটা করার পরে, ডকুমেন্টারি করার পরে আমি একটা বড় একটা কনফারেন্সের মতো একটা প্ল্যান করেছি, বা সবাই সম্মতি যদি থাকে, কনফারেন্স করে মানে ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করবার জন্য তাদেরকে ইনভাইট করে একটা সুন্দর কনফারেন্স করবো, যাতে তারা তাদের রুটস সম্পর্কে জানতে পারে। এই জিনিসটা মানে অবশ্যই করার দরকার। বিকজ দে সে কামাল ভাই, যে ইফ ইউ ডোন্ট নো ইউর হিস্ট্রি, ইউ ডোন্ট নো ইউর ফিউচার। হ্যাঁ, হিস্ট্রিটা জানার অত্যন্ত জরুরি। আর আমাদের সুনামগঞ্জ জেলার দেখেন কত সুন্দর মানে ইতিহাস, সোনালী ইতিহাস রয়েছে, কিন্তু গর্বের ইতিহাস রয়েছে সুনামগঞ্জ। আর একটা জিনিস যেটা মানে আমি মনে করি যে অনেক সময় সুনামগঞ্জ জেলা মানে অনেক সময় মানে ভেরি আন্ডার এস্টিমেটেড। মানে সুনামগঞ্জ জেলা কিন্তু অফিসিয়ালি ইটস ব্রেড বাস্কেট অফ বাংলাদেশ। সুনামগঞ্জ জেলা থেকে বাংলাদেশকে 1 মাসের খাবার দেয়, কিন্তু এই জিনিসটা কিন্তু হাইলাইট করা হয় না, কিন্তু এটা তো আপনারা তুলে ধরবেন আপনার সংগঠনের মাধ্যমে। এক্স্যাক্টলি। তো এই জিনিস, আর আমি কিন্তু ইনশাআল্লাহ সবার যদি সহযোগিতা তালিকা ধরে আরেকটা জিনিস আপনি শেয়ার করে, অনেকে আমরা তো জানি না, ঢাকা ইউনিভার্সিটি যে অপরাজয় বাংলা, ওইটার নামকরণ করুন, এটা যখন আর্টিকেল যখন বানায়, এরপর এটা নামকরণ কিন্তু করেছেন সুনামগঞ্জের, এই যে সালেচুরি একটা বলছিলাম না, ওনার নামকরণটা অপরাজয় বাংলা নামকরণটা কিন্তু সালেচুরি করেছেন, ওনার বাড়ি সুনামগঞ্জে। আমরা কিন্তু অনেকে জানি না, অনেক মানুষ আছেন সুনামগঞ্জের, প্রচুর মানুষ আছে। তারপরে কমল ভাই আরেকটা তথ্য বলি, যেটা হয়তো অনেকে জানেন না, মানে বৃহত্তর সিলেটের, আমি জাতীয় জাদুঘরে যখন গেলাম লাস্ট টাইম বাংলাদেশে, ঢাকাতে, তখন গিয়ে দেখলাম বঙ্গবীর জেনারেল উসমানী, আর ওনার ফটো ছিল, আর জন্ম লেখা সুনামগঞ্জ। আমি তো সারপ্রাইজ, আমি তো জানতাম যে মানে সিলেট বালাগঞ্জে ওনার জন্ম, কিন্তু জন্ম কিন্তু সুনামগঞ্জে হয়েছিল। ওনার বাবা নাকি মানে চাকরি করতেন, আমি যতদূর জানি, জন্ম কিন্তু সুনামগঞ্জে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো জন্ম হচ্ছে উনি সুনামগঞ্জের নাগরিক। এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলা এই যে আপনি যদি বাউলের হাসান রাজার কথা বলেন, আব্দুল করিমের কথা বলেন, হ্যাঁ, আপনার আরো বিখ্যাত বাউল ছিলেন, আরো অনেক বিখ্যাত বাউল শিল্পীরা সুনামগঞ্জে, হ্যাঁ, কারি আমিরউদ্দিন, শফিকুল নূর, রাধা রমন, সব তো সুনামগঞ্জের। আপনাদের তো প্রচুর মানে বিষয় আছে, এগুলো নিয়ে আপনারা এদেশের নতুন প্রজন্মের সামনে আপনারা তুলে ধরতে পারেন, কাজ করতে পারেন। আমি কিন্তু ডেফিনেটলি প্ল্যান করছি যে নতুন জেনারেশনকে আকৃষ্ট করবার জন্য, বা তাদের রুটস জানার জন্য, মানে ইংরেজিতে, কারণ ওই সময় যে বাংলা বলে তারা মানে কমিউনিকেট করতে পারে না, বুঝে না। তারপরে ইংলিশে আমি চিন্তা করছি যদি সবার সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আমার যে বর্তমান কমিটি সভাপতি কোষাধ্যক্ষ ইসি কমিটিকে নিয়ে ইনশাআল্লাহ ইংলিশে একটা কনফারেন্স করবো। তারপরে আসেন আপনি মানে আপনি যদি হাওয়ার পাওয়ার দেখাতে চান, এদেশে তো প্রচুর দুই একটা তো ইতিমধ্যে আছে সুনামগঞ্জের বিখ্যাত জায়গা, যেগুলো দেখেন, এগুলোকে আপনারা তুলে ধরতে পারেন নতুন। এই যে নতুন প্রজন্মের কথা বলছি আমি, তাদেরকে নিয়ে এদেশে আর অন্য কোনো কাজ আপনারা করেছেন কিনা? ওইভাবে করা হয় নাই। নতুন প্রজন্মদেরকে আমাদের সংগঠনের সঙ্গে আমরা সম্পৃক্ত করেছি, ওই যে বললাম না, ওরা যারা ভালো শিক্ষা ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে অ্যাওয়ার্ড দেন, ওদেরকে অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের সংগঠনের লগে সংযুক্ত করার আমরা চেষ্টা করছি। এবং ওরা আমাদের যখন কালচারাল প্রোগ্রামগুলো হয় তখন ওরা পার্টিসিপেট করে ওদের ওয়েতে। হ্যাঁ, ওই একটা এছাড়া আর কোনো মানে অ্যাক্টিভিটিস নাই তাদের আমরা চেষ্টা করতেছি ওদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করতে। বা প্রবলেম হয়েছে এখানে, একটা প্রবলেম গ্যাপ থেকে যায় আমাদের ওল্ডার জেনারেশন আর নিউ জেনারেশনের মধ্যে, একটা গ্যাপ থেকে যায় আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা, ওইটাই আমরা মানে কমিয়ে আনার চেষ্টা করতেছি।
ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। তো আরেকটা বিষয় আমি প্রশ্ন করতে চাই, যেটা আমরা বলছিলাম যে হাওর নিয়ে, যে হাওর অঞ্চলে বিভিন্ন ধরনের সমস্যা মানুষ ফেস করে, মানে একদম গ্রাসরুটে হাওর অঞ্চলে আপনাদের মানে কোনো অ্যাক্টিভিটিস আপনারা করেছেন কিনা তাদের? সোফার আমরা সোফার কোনো অ্যাক্টিভিটিস নাই, তবে আমি যেটা চিন্তা করছি কামল ভাই, যে ওই যে ইয়াং জেনারেশনদেরকে আকৃষ্ট করবার জন্য হয়তো সবার সহযোগিতা যদি থাকে আমার প্রাণপ্রিয় সংগঠন, তাইলে আমরা ওই যে বাৎসরিক একটা হেরিটেজ ট্যুর আমরা করতে পারি। কারণ ঢাকাতে কিন্তু নিয়াজ ভাই অবশ্যই জানবেন, বা আপনিও জানার কথা সাংবাদিক হিসেবে, ঢাকাতে কিন্তু বারবার কিন্তু ইয়ে হয়েছে আপনার ওই যে রিসার্চ হয়েছে, ওইখানে আইডেন্টিফাই করা হয়েছে যে যদি রাইট ইনভেস্টমেন্ট করা যায় সুনামগঞ্জে সরকারের পক্ষ থেকে, প্রাইভেট ইনিশিয়েটিভ এবং পাবলিক ইনিশিয়েটিভ, তাইলে সুনামগঞ্জ হয়তো বাংলাদেশের একটা টপ মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু মানে আমরা যেটা করবো আগামীতে মানে প্রশাসনের সাথে, সরকারের সাথে যোগাযোগ করবো অ্যাজ এ প্রেশার গ্রুপ, এবং দেখিয়ে দিব আগে যে এগুলো যদি করতে পারেন তাইলে সুনামগঞ্জের জন্য ভালো। আর আমি মানে এই দেশের যে ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করবার জন্য আমরা বাৎসরিক একটা হেরিটেজ ট্যুর, মানে হেরিটেজ ট্যুর তো আপনি করবেন, ঠিক আছে, এটা সুন্দর পরিকল্পনা, কিন্তু এর ভেতরে আপনাদের যে বিভিন্ন অনুষ্ঠান হয়, এসব অনুষ্ঠানে তো আপনারা চাইলে এই ধরেন টাঙ্গুয়ার হাওরের উপরে কি আছে এটা ছোট্ট একটা ডকুমেন্টারি আপনারা দেখাতে পারেন। হ্যাঁ, এটা করেছে প্রথম এবং সেকেন্ড প্রোগ্রাম যেটা ইনগুরেশন, এটা আমরা করেছি। এটা করলে যে এখানে যারা আছে প্রজেক্টরের মাধ্যমে, হ্যাঁ, মানে প্রোগ্রামগুলো ফ্যামিলি জানলো যে এখানে কি আছে, দেশে গেলে যে এখানে দেখতে পারবে কিনা, কি ধরনের ফ্যাসিলিটি আছে, কি ধরনের সুযোগ সুবিধা আছে, ঠিক আছে, এগুলো যদি আপনারা পৌঁছাতে পারেন পরিবারগুলোর কাছে, তাহলে হয়তো ওরা একটা আস্থার জায়গা পাবে যে না, দেশে গেলে ওই এলাকায় আমরা যেতে পারি। হয়তো দেখা হলো বাড়ির পাশেই আছে কিন্তু যাওয়া হচ্ছে না, না জানার অভাবে। হ্যাঁ, সেটা আপনারা মানে যেটা বললেন আপনারা করেছেন। আর আরেকটা জিনিস মানে যেটা আমি চিন্তা করছি মানে আকৃষ্ট করবার জন্য যে ইয়াং জেনারেশনদেরকে, আমরা হয়তো মানে একটা ক্যারিয়ার সার্ভিস আমরা শুরু করতে পারি আগামীতে একই, কারণ বর্তমান কমিটিতে বেশ দক্ষ মানুষ রয়েছেন, বা আমরা বাইরে থেকেও এক্সপার্ট এনে একটা ক্যারিয়ার সার্ভিস কিন্তু দিলে তারা সম্পৃক্ত হবে। এই জিনিসটা কিন্তু আমি চিন্তা করতে চাই বর্তমানে। মানে এগুলো তো অবশ্যই করা উচিত, আপনি যেভাবে পারেন নতুন প্রজন্মকে আপনি মানে যদি ইনভলভ করা এবং তাদের রুটের সঙ্গে যদি পরিচয় করে, মানে সুনামগঞ্জ তো বিশাল, যেটা আমরা বারবার বলতেছি, সুনামগঞ্জের অনেক কিছু আছে, অনেক কিছুর সঙ্গে আপনার অনেক কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন। জি, তারপর আরেকটা জিনিস আমি আইডেন্টিফাই করি, যে ওই যে আগে যেমন আমাদের জেনারেশন বাইরে আগের জেনারেশন যেভাবে আমরা কমিউনিটির সাথে যেভাবে আমরা সম্পৃক্ত ছিলাম, ওইভাবে কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু সম্পৃক্ত নয়, যার কারণে আমরা মানে ইট ইজ আওয়ার ডিউটি টু মেক শিওর দে আর ইনভলভ। এটা কিন্তু মানে হচ্ছে না কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখছি যেটা। তো এটা কিন্তু শুধু আমাদের সংগঠন, আমি আহ্বান জানাবো সব সংগঠনকে, সব মানে সংগঠনকে, আমাদের কমিটি সংগঠনকে, যে আপনারা এই ধরনের উদ্যোগ নেন আপনারা, যাতে ওরা সম্পৃক্ত হয় এবং কাজ করে। কারণ আমরা একটা ভালো একটা কিন্তু নাম রয়েছে। আজকে দেখেন বাংলাদেশি কমিটি ইজ দ্য মোস্ট নাম্বার অফ বিজনেস ওনার্স। গার্ডিয়ান একটা রিপোর্ট হয়েছে না ওই তো, হ্যাঁ, দেখেন এটা বিশাল একটা গর্বের বিষয়। তারপরে 2000 একটা রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, যে 2000 আমার মনে আছে যে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি স্টুডেন্টস হলো বাংলাদেশ থেকে, মানে এটা কিন্তু বিশাল একটা বিষয়। যেটা আমি আগে জানতে চাইছিলাম সেটা হলো যে আপনারা নিশ্চয়ই যে বৃত্তি দেন, উপবৃত্তি দেন, শিক্ষার্থীতে হেল্প করেন, কিন্তু আমি যেটা আগেও বলেছি যে হাওড় অঞ্চলে, সুনামগঞ্জে হাওড় অঞ্চলে মানুষ, মানে আমরা বলি না যে 6 মাস পানির নিচে থাকে, 6 মাস থাকে হলো আপনার ইয়েতে। তারপর আরেকটা সমস্যা হচ্ছে আপনার দান উঠে, মানে দান পেকেছে কিন্তু দেখতে দেখতে আবার বন্যা চলে আসছে, শিলাবৃষ্টি চলে গেছে, মানে এটা অহরহ ঘটে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে। তো এই মানুষগুলো তো সবসময় একটা দুর্ভোগের মধ্যে থাকে না। ওইটা আগে বলছিলাম যে আমরা বিভিন্ন ওই ধরনের প্রাকৃতিক জনিত কারণে যে সমস্যাগুলো আসে, ওই সময় আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের সাধ্য অনুযায়ী। সবেরই তো একটা লিমিটেশন আছে। আমরা কোভিড-19 থেকে শুরু করে বা ওইরকম বন্যায়, শিলা বৃষ্টিতে যখন ধান ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা অঞ্চলভিত্তিক সংগঠনের উদ্যোগে আমরা কিছু দেওয়ার চেষ্টা করেছি, যদিও এটা প্রচুর না, মানে সাধ্যমতো আমরা চেষ্টা করেছি এবং আগামীতেও করবো ইনশাল্লাহ। সুনামগঞ্জে কিন্তু অনেক পোটেনশিয়াল রয়েছে। লাইক আই সেড, ঢাকাতে বারবার কিন্তু রিসার্চ হয়েছে সুনামগঞ্জে অনেক পোটেনশিয়াল, কিন্তু এইটা কিন্তু আমরা এভেল করতে হবে,
উই হ্যাভ টু ফাইন্ড ওয়েজ। কিন্তু আপনার তো অনেকগুলো প্ল্যান। এখন যেটা বলছি যে ওই যে ত্রাণ তো অনেক সংগঠন দেয়, আমরাও দিয়েছি অতীতে, ঠিক আছে, বাট উই নিড টু ফাইন্ড পার্মানেন্ট সলিউশন। এবং আমরা একটা সংগঠন, দেখেন প্রবাসী ভিত্তিক একটা সংগঠন, এটা কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু উই ক্যান লিয়েজ উইথ দি লোকাল local government and the central government and give them ideas basically. হ্যাঁ, তো গভর্নমেন্ট হ্যাজ টু স্টেপ ইন। এটা সংগঠনের যে সব কিছু চেঞ্জ করে দিবে। আমরা যেটা করতে পারি, আমরা যেমন ওই যে উই ক্যান হোল্ড সেমিনার্স, ট্রেনিং করাতে পারি আমরা ওই যে লোকদেরকে, হাওড় অঞ্চল লোকদেরকে, কীভাবে তার বাঁচবে, কীভাবে কত ধরনের ইন্ডাস্ট্রি আছে এখন পানির উপরে আপনি মানে ফসল করতে পারেন, ফলাতে পারবেন। এই ধরনের টেকনোলজি রয়েছে, ইজি, জাস্ট জানার দরকার, মানুষের ট্রেনিংয়ের দরকার। এই জিনিসটা হয়তো আমরা করতে পারি একটা সংগঠন হিসাবে, যে ট্রেনিং দেওয়া, যে যখন বন্যা আসবে বন্যার সময় কীভাবে আপনি সার্ভাইভ করবেন, অনেক টেকনিক রয়েছে। এগুলো কিন্তু জানা নেই, জানা হয়ে গেলে বাঁচতে পারে। অনেক দেশে এক্সাম্পল রয়েছে কিন্তু। এগুলা কি আপনাদের প্ল্যান আছে করার? আমার ডেফিনেটলি সরি আপনি শেষ করেন, আমি ডেফিনেটলি আছি, যদি আমার ওই যে সারা কমিটির সহযোগিতা থাকে ইনশাল্লাহ। বললাম না কামাল ভাই, গিভ মি 2 years, গিভ আস সরি, আমাদেরকে 2 বছর দেন, ইনশাল্লাহ দেখবো অনেক কিছু। থ্যাংক ইউ। রুবেল ভাই সুন্দর একটা পয়েন্ট করছেন যে অনেক জিনিস আমরা দেশে করা যায়, কিন্তু আমাদের মতো সামাজিক সংগঠনগুলা তো দেশের দায়িত্ব নেওয়া সম্ভব না। দেশে কিছু ইনফ্রাস্ট্রাকচার এটা দেশে সরকারি করতে পারে, রাস্তাঘাট, বিল্ডিং। মনে করেন আপনি বলছেন যে টুরিস্ট সুনামগঞ্জের মানে যে অনেকটা ভালো জিনিস বলতে, টুরিস্টে যদি যায়, ওদের যে ফেসিলিটিসগুলি আমরা হয়তো টুরিস্টকে এনকারেজ করতে পারবো। আপনি যে বলেন, আমরা বিভিন্ন সভা করে, সেমিনার করে, বা আমরা বলতে পারি যে এখানে একটা টুরিস্টের জায়গা আছে, গেলে পরে ভালো পাবা, কিন্তু ওইখানে যে নিরাপত্তা, ওইখানে যে রাস্তাঘাট, বা ওইখানে যে থাকার জায়গা, ওইগুলি তো লোকাল গভর্নমেন্টই করতে হবে। কিন্তু এই যে সুন্দর আইডিয়া আপনি বললেন, মানে যেটা আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এক্ষেত্রে সুনামগঞ্জের মানে জেলা, আপনাদের তো জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কিন্তু এই যে 12টা উপজেলা আছে, উপজেলাগুলোরও তো সংগঠনের দেশে আছে, নিশ্চয়ই আছে না? জি জি আছে। এই সংগঠনগুলোর সঙ্গে কি আপনারা কাজ করেন? করি, আমাদের লিয়াজও থাকে। তাহলে এই সংগঠনগুলোকে সাথে নিয়ে প্রতিটা উপজেলা পর্যায়ে কিছু করার আপনাদের মানে কিছু করেছেন কি বিগত দিনে? না, কিছুদিন আগে আমাদের একটা ওই ধরনের একটা মিটিং হয়েছে সমস্ত গ্রেটার সিলেটের। এটা গ্রেটার সিলেটের একটা অর্গানাইজেশন আছে, সব মানে লোকাল সংগঠনদেরকে নিয়ে তারা করেছে, এবং বিভিন্ন উদ্যোক্তারা নিয়েছে। ওটা আমরা নিই নাই, ওরা নিয়েছে, আমরা ওদের সাথে ছিলাম। কিন্তু আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা যে আপনাদের যে উপজেলাগুলো আছে, উপজেলা সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে তো আপনারা কাজ করতে পারেন উপজেলা ভিত্তিক, যেটা আপনি বললেন যে সেমিনার করবেন, হাওড় অঞ্চলের মানুষ কিভাবে আপনার বন্যার সময় সার্ভাইভ করবে, হাওড় অঞ্চলের বাচ্চারা কিভাবে বন্যার সময় লেখাপড়া করবে। আমি জানি যে ওইখানে ভালো সার্ভিস আছে, বাড়ি বাড়ি যেয়ে নৌকা দিয়ে ক্লাস করানো হয়। আমি একটা এক্সাম্পল দিই কামাল ভাই, মানে অনেক দেশে, থাইল্যান্ডও আছে, অনেক দেশে এক্সাম্পল রয়েছে। আমরা নৌকার ভেতরে যে হাউস বোট করি, হাউস বোটে ক্লাস করা যায়, এখন তো হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, আমি দেখেছি ধীরে সাল্লাতে হচ্ছে, তো হাউস বোট দিয়ে করা যায়। তারপরে থাইল্যান্ডে বা আপনার লাওসে, এই ধরনের দেশে কিন্তু ওয়াটার মার্কেট রয়েছে। ওয়াটার মানে ওদের বুঝছেন তো, মানে পানির উপরে মার্কেট, মানে নৌকার মার্কেট, এইভাবে করা যায়, বিশাল একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করা যায়। তারপরে যে ওয়াটার অ্যাক্টিভিটিস আপনি দেখেন, আমি ইউটিউবে অবশ্যই আপনি দেখছেন, মানে বর্তমানে সিলেটের পরে সবচেয়ে বেশি মানে টুরিস্টরা যায় কিন্তু টাঙ্গুয়ার হাওড়ে, কিন্তু টাঙ্গুয়ার হাওড়ে কোনো ইনভেস্টমেন্ট নাই, মানে কোনো স্ট্রাকচার নাই, মানে আপনারা লোকাল মানুষের সঙ্গে নিয়ে আপনারা যতভাবে কাজ করেন। এক্স্যাক্টলি, সো দ্যাট ইজ মাই ভিশন, দ্যাট ইজ মাই প্ল্যান। আমি সবাইকে নিয়ে, ওই যে উপজেলার সংগঠন আছে, আমাদের সংগঠন বা দেশের যে লোকাল প্রশাসনকে নিয়ে, সবাইকে নিয়ে একটা ডায়ালগ শুরু করবো ইনশাল্লাহ। You will see something is happening inshallah in 2 years. Inshallah, কারণ হলো এটা ভালো আইডিয়া। জি জি জি। No, I feel proud of the Sunamganj because we got so many things to be proud of, Kamal bhai. But I think Sunamganj, justice isn't being done to Sunamganj. কারণ এই মাটিতে দেখেন কত বড় বড় নামি দামি মানুষের জন্ম হয়েছে, কিন্তু আমরা বর্তমানে আসলে আফসোস, মানে তেমন একটা মানে সুনামগঞ্জের দিকে তাকাচ্ছি না, মানে দেশে হোক আর এই দেশে। আপনি রুবে, আপনি তো এর আগেও ছিলেন এই কমিটিতে? না জি, না, আমি সংগঠনে ছিলাম, কিন্তু ইসি কমিটিতে ছিলাম। ইসিতে ছিলেন না? ইসিটিতেই ছিলেন। ও সরি, মাফ করে, আমি ভাইস চেয়ার ছিলাম। সরি। এই সদ্য সাবেক কমিটিতে ছিলেন না? জি জি, না, সাবেক কমিটির সভাপতি ছিলেন। সভাপতি ছিলেন, জি জি।
তা আপনি তো চাইলে এই যে আইডিয়াগুলো আপনি বললেন, আপনি তো আগের কমিটি থেকে কাজ শুরু করতে পারতেন। আগে না, এটা ঠিক আছে, মানে করা যেতে পারে, যেটা তার করা হয়নি এটা তার মানে বলে লাভ নেই। মানে বিভিন্ন কারণে, কারণ ওই যে বললাম না গত 4টা বছর আমরা মানে বিভিন্ন আমরা চ্যালেঞ্জেস ছিল আমাদের, হ্যাঁ, তো আসলে বুঝতে পারছি না, আই ডোন্ট গো ইনটু আপনি তো ডিটেইল। সাবেক সেক্রেটারি ছিলেন এবং নবনির্বাচিত সেক্রেটারি যে আইডিয়াগুলো নিয়ে আসছেন যে করতে চান, এর মধ্যে আপনি কি আর কিছু এড করা যায় আপনি মনে করেন, যেগুলো আপনারা বিগত দিনে করতে পারেনি বা করতে চান? না, এর তো যেগুলি বলা হয়েছে ওইগুলি আমরা আস্তে আস্তে করি, আর পর্যায়ক্রমে অ্যাড করা হবে। আমরা যখন বসবো আলোচনা করব তখন নতুন নতুন আইডিয়াস যেগুলো আসবে, তখন নতুন নতুন আইডিয়াসগুলো অ্যাড হবে। আর যেগুলি এতক্ষণ আলোচনা হয়েছে, আমাদের অত্যন্ত এক্সপিরিয়েন্স আমাদের নবনির্বাচিত সেক্রেটারি সাধারণ সম্পাদক সাহেব, উনি যে কথাগুলো বলছেন, এগুলি যদি আমরা 2 বছরে ইমপ্লিমেন্ট করতে পারি, অনেক অনেক এরপরে হয়তো স্টেপ বাই স্টেপ আমরা, হ্যাঁ, সেটা তো আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আপনাদের ইসি মিটিং মানে কতদিন পর পর হয়? ইসি মিটিং সাধারণত মানে 2 মাস না, সাধারণত আমরা 3 মাস পরে একটা করতে হয়, আর ইমার্জেন্সি যখন লাগে তাহলে আমরা 2 উইকস নোটিসে আমরা ইমার্জেন্সি মিটিং করি। গঠনতন্ত্র আছে নিশ্চয়ই? আমরা ইসি মিটিং করছি কয়েক সপ্তাহ পরে। আচ্ছা আচ্ছা। তো এই ধরেন আপনাদের নতুন কমিটির ফার্স্ট স্টেপ আপনাদের কি প্ল্যান? এতক্ষণ তো অনেক প্ল্যান শুনলাম, অনেক কিছু করার, মানে যেগুলো বলেছেন নিশ্চয়ই ভালো উদ্যোগ, কিন্তু প্রায়োরিটি ওয়াইজ আপনাদের ফার্স্ট প্ল্যান কি? ফার্স্ট প্ল্যান তো মানে মেম্বারশিপ ড্রাইভ। এইটা তো প্রথম, মানে মেম্বারশিপ না হলে তো আমাদের ফান্ড আসবে না। তারপরে সেকেন্ড হলো মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হইলো মানে ইনকাম কিন্তু বাড়াতে হবে। তো মেম্বারশিপ বাড়লে ইনকাম বাড়বে অটোমেটিক্যালি, ডোনেশন আসবে না মান্থলি। আমি যেটা চাইবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা চাইবো সবাইকে নিয়ে যাতে আমরা রেগুলার একটা ইনকাম আসে, একটা ডোনেশন আসে, এই ব্যবস্থা করতে হবে। কিন্তু তারপরে তো স্পন্সররা রয়েছেন, তারপরে তো বিভিন্ন ফান্ড রয়েছে, এইটা আমরা চেষ্টা করবো অ্যাক্সেস করার। এই দেশে তো আপনি জানেন মানে বিভিন্ন জায়গা আছে মানে ফান্ড আনা যায়, আমরা তো রেজিস্টার্ড তো নিয়াজ ভাই, আপনি তো মানে আগের কমিটির সেক্রেটারি ছিলেন, যে এমন কোনো কাজ আপনাদের বাকি আছে কিনা যেগুলো আপনাদের মানে প্রায়োরিটিতে ছিল, যেটা আপনারা করতে পারেন না, যেটা এই কমিটির আগে করা উচিত? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। আমাদের প্রায়োরিটিতে ছিল যে ওই যে মেম্বারশিপ ড্রাইভ, আমাদের প্ল্যানে ছিল, আমরা সময় এটা করতে পারি নাই। আমরা এবং ব্রিটেনের বিভিন্ন শহরে আমাদের সংগঠনের ব্রাঞ্চ বা সংগঠনের শাখা প্রশাখা করার জন্য, এমনকি আমরা বার্মিংহামে মিটিং করেছি, আমরা ওল্ডহামে মিটিং করেছি। আমরা মানে ব্রাঞ্চ করি না, কমিটি করি নাই, বা আমাদের কাজ চলছে ওইখানে, বা যেটা কন্টিনিউয়াসলি যত ধারাবাহিকতায় ওনারা সেটা চালিয়ে নেবেন আশা করি। আমাদের যদি আমরা মানে মেম্বারশিপ বাড়ানোর আরেকটা মানে ওয়ে হচ্ছে যদি আমরা এখানের বাড়া, লন্ডনের বাড়া যদি সংগঠনকে স্প্রেড করতে পারি, সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখা করতে পারি, ওরা ওইখানে বসে সংগঠনের সাথে যুক্ত হলো। আপনি মানে শাখা করার চিন্তা কেন করছেন? আপনি শাখা করলে তো আপনার তখন তো নেতৃত্বের সংকট তৈরি হবে আরো বেশি। আপনার শাখা না করে অ্যাক্টিভিটিস করেছেন লন্ডনে একটা, আপনি একটা করেন বার্মিংহামে যারা আছেন ওনাদেরকে সম্পৃক্ত করলেন অ্যাক্টিভিটিজের মাধ্যমে। আমরা যদি মেম্বারশিপ অনেকের আমাদের আছেন, আমাদের মেম্বার হয়ে বসে আছেন, ওরা কোনো মিটিংয়ে আসতে পারেন না, কোনো বিশেষ করে ওরা অনেক মানে দূরত্বের কারণে বার্মিংহাম থেকে, ম্যানচেস্টার থেকে, ওল্ডহাম থেকে রেগুলার আমাদের মিটিং আসাটা ওদের জন্য সম্ভব না। ওদেরও দাবি যে আপনারা যদি আমাদেরকে একটা ব্রাঞ্চ করে দেন, তাহলে আমরা শুধু মেইন কাজের সময় এখানে গেলাম, বড় প্রোগ্রামের সময় গেলাম, তাহলে আমরা এখানে ইউনিটি হতে পারলাম, একত্রিত হয়ে গেলাম মাঝে মধ্যে। তার মানে কটা ব্রাঞ্চ করার প্ল্যান আছে আপনাদের? আমাদের ব্রাঞ্চ করার কাজে একটা সাসেক্সে আমাদের ছিল, আর কি হয় না একটাও। সাসেক্সে ছিল একটা, মিডল্যান্ডে ছিল একটা, আর ওল্ডহামে ছিল একটা। ওল্ডহামে করবেন, কিন্তু মিডল্যান্ডস তো বার্মিংহাম কভার করে। তো বার্মিংহামে আমরা একটা মিটিং করছিলাম, আর সে মিটিং করে একটা স্ট্রাকচার দাঁড় করেছিলাম, পরে এটার আর পূর্ণতা দেওয়া হয় না, আমাদের টার্ম শেষ হয়ে গেছিলো। আর এরপর আরেকটা টার্ম চলে গেছে ওইখানে, তো ওরা ব্যস্ততা, আসলে সবাই তো ভলেন্টারি কাজ করে। আচ্ছা, আমাদের এই সময় আসলে শেষ হওয়ার পথে, আমি সর্বশেষ আপনার কাছে আসবো। আপনাকে সর্বশেষ আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনার সুনামগঞ্জ জেলাবাসীর উদ্দেশ্যে, আপনি। সুনামগঞ্জ জেলা
জেলাবাসীর উদ্যোগে একটাই বক্তব্য, আমরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আমরা 2014 থেকে এই সংগঠনে আমরা প্রতিষ্ঠা করেছি। আপনারা সবাই আসেন, মুক্ত মনে আসেন, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এইখানকার সুনামগঞ্জবাসীর উন্নয়নের জন্য এবং সুনামগঞ্জের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ নিয়াজুল ইসলাম চৌধুরী ভাই আপনাকে। আমি রুহুল ভাই, আমাদের সময় শেষ হওয়ার পথে আপনার কাছ থেকে নবনির্বাচিত সেক্রেটারি হিসেবে আপনার কোনো বক্তব্য যদি থাকে আপনার। প্রথমে আবারও আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ এবং যারা দেখছেন সময় দিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা বলবো সুনামগঞ্জবাসীর উদ্দেশ্যে যে আপনারা যে যেখানে আছেন যুক্তরাজ্যে কাইন্ডলি যোগাযোগ করেন আমাদের সাথে, সম্পৃক্ত হন সংগঠনের সাথে। আমরা এই সংগঠনকে অনেক দূর নিয়ে যেতে চাই, অনেক স্বপ্ন রয়েছে। সবার সহযোগিতা ইনশাল্লাহ একটা মানে টপ সংগঠনে পরিণত করতে চাচ্ছি আমরা সবাই একই। কিন্তু এইটা একমাত্র সম্ভব যদি আপনারা ইনভলভ হন। আমি জানি প্রত্যেকটা শহরে কিন্তু সুনামগঞ্জের মানুষ এখানে রয়েছে, বড় বড় মানে নামি দামি মানুষ রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন। কিন্তু আমরা যদি একত্রিত হতে পারি ইনশাল্লাহ, তাইলে এই সংগঠন একটা মানে বিশাল একটা সংগঠনে পরিণত করতে পারবো। আর আমি আমি মনে করি যে এটা করার দরকার, কারণ এটা করলে মানে আমরা একটা লেগেসি থাকবে, মানে ওই যে আমাদের পরবর্তী যে জেনারেশন তারা কিন্তু জানতে পারবে আমাদের ইতিহাস সম্বন্ধে। তো এটা মানে খুবই দরকার। আপনারা সম্পৃক্ত হন, যোগাযোগ করবেন আমার সাথে, নিয়াজ ভাইয়ের সাথে বা পুরো কমিটি আছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ভালোবাসি কমিউনিটিতে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নানা কার্যক্রম নিয়ে, তাদের প্ল্যান পরিকল্পনা নিয়ে, তাদের স্বপ্নের কথা নিয়ে আমাদের সঙ্গে এগুলো শেয়ার করেছেন নবনির্বাচিত সেক্রেটারি রুহুল আমিন এবং সদ্য সাবেক সেক্রেটারি নিয়াজুল ইসলাম চৌধুরী। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইসলাম চ্যানেল বাংলার পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগামীতে নিশ্চয়ই অন্য কোনো সংগঠন নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।